দুলাভাই আপনি কি করছেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনি আমার দিদির স্বামী? দুলাভাই উত্তরে বলল, আরে শালিকা ডন তো মাইন্ড শালি দোলা ভাইয়ের মধ্যে এমন কিছু কথাবার্তা গল্প আড্ডা হওয়াটা স্বাভাবিক। আমি বললাম দুলাভাই এটা কিন্তু ঠিক না। তারপরেও দুলাভাই। বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমার নাম গৌরী চ্যাটার্জি, আমি কলকাতার একজন মেয়ে। আজ আমি তোমাদের আমার জীবনের একটি বিশেষ গল্প শোনাবো, যা আমার পরিবার এবং আমার দিদি বিদিশা ও দুলাভাই বিপ্লব সামন্তকে নিয়ে। আমরা একটি নিম্নবিত্ত পরিবার, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা আর একতার কোনো অভাব ছিল না। আমি আমাদের পরিবারের ছোট মেয়ে আর দিদি আমার থেকে বয়সে বড়। আমরা দুই বোনই একে অপরের সঙ্গী ছিলাম। কিছুদিন আগে দিদির বিয়ে হয় বিপ্লব সামন্তের সঙ্গে। এটি ছিল একটি পারিবারিক বিয়ে, যেখানে সবাই খুশি মনে এই সম্পর্কে সম্মতি দিয়েছিল। দুলাভাই একজন সফল ব্যবসায়ী এবং অত্যন্ত ভদ্র ও হাসিখুশি মানুষ। তার দিদির প্রতি ভালোবাসা সবার কাছে স্পষ্ট ছিল। আমাদের পরিবারের জন্য এমন একজন জামাই পাওয়া সত্যি গর্বের বিষয়। আমিও দুলাভাইকে খুব পছন্দ করতাম। তিনি আমার সঙ্গে ছোট বোনের মতোই কথা বলতেন, যা আমার কাছে খুবই স্বাভাবিক ও আন্তরিক মনে হতো। দিদির বিয়ের পর আমাদের জীবন সুন্দরভাবে এগিয়ে চলছিল। দিদি আর দুলাভাই একে অপরের সঙ্গে খুব মিলেমিশে সংসার করতেন। আমি কলেজে পড়তাম আর ফাঁকা সময়ে ফেসবুকে একটু সময় কাটাতাম। একদিন সন্ধ্যায় ফেসবুকে স্ক্রোল করার সময় মেসেঞ্জারে একটু মেসেজ আসে। একটি অচেনা আইডি থেকে মেসেজ, হাই কেমন আছো? আমি অবাক হয়ে রিপ্লাই করলাম, কি আপনি পরিচয় দিন। কিছুক্ষণ পর একটি ছবি এলো আর তা দেখে আমি চমকে গেলাম। কিন্তু দুলাভাইয়ের ছবি। আমি লিখলাম, দুলাভাই আপনি? তিনি হেসে বললেন, আরে শালিকা, একটু মজা করছিলাম, দেখছিলাম তুমি চিনতে পারো কিনা। আমি হেসে বললাম, দুষ্টু দুলাভাই। সেদিন দুলাভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তিনি আমার পড়াশোনা বন্ধুদের কথা আর আমার শখের বিষয়ে জিজ্ঞেস করলেন। আমারও তার সঙ্গে কথা বলতে ভালো লাগছিল। দুলাভাইদের সঙ্গে আবার সম্পর্ক ছিল খুবই সহজ ও পারিবারিক। তিনি আমাকে সবসময় ছোট বোনের মতোই দেখতেন। কিন্তু এই সহজ সম্পর্কটি ধীরে ধীরে একটি ভুল বোঝাবুঝির দিকে এগিয়ে যাচ্ছিল, যে আমি তখনও বুঝতে পারিনি। কয়েকদিন পর দুলাভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে মেসেঞ্জারের কথা হতো। তিনি আমাকে আমার দৈনন্দিন জীবন নিয়ে সাধারণ প্রশ্ন করতেন, যেমন আমার বন্ধুরা কেমন বা আমি কি পছন্দ করি। আমি ভাবতাম তিনি হয়তো শুধু আমার খোঁজ খবর নিচ্ছেন। একদিন দুলাভাই ফোন করে বললেন, শালিকা আজ বিকেলে তুমি বাসায় থাকবে তো? আমি বললাম, হ্যাঁ। দুলাভাই কেন? তিনি বলেন, তোমার জন্য একটা সুরপ্রিসে আছে, বিকেলে দেব। আমি উৎসুক হয়ে বললাম, কি সুরপ্রিসে দুলাভাই? তিনি এসে বললেন, এসে দেখো। বিকেলে দুলাভাই আমাদের বাসায় এলেন, হাতে একটি সুন্দর গিফট প্যাকেট। আমি খুব খুশি হলাম। দুলাভাই বললেন, এটা রাতে দেব। আমি অবাক হয়ে বললাম, রাতে কেন দুলাভাই? তিনি হেসে বললেন, অপেক্ষা করো শালিকা। বিকেলে তিনি আমার রুম এসে ফুল আর রঙিন কাগজ দিয়ে একটু সাজানোর কাজ শুরু করলেন। আমি বললাম, দুলাভাই এসব কি করছেন? তিনি শুধু বলেন, দেখো সব বুঝতে পারবে। রাত 12টায় দুলাভাই গিফট প্যাকেট খুললেন। ভেতরে ছিল একটি হিৎজাকৃতির কেক। আর তিনি গাইতে শুরু করলেন, হ্যাপি বার্থডে টু ইউ। আমি হতবাক, আমার জন্মদিনের কথা আমি নিজেই ভুলে গিয়েছিলাম। আমি বললাম, দুলাভাই আপনি আমার জন্মদিন কিভাবে জানলেন? তিনি হেসে বললেন, তোমার ফেসবুক প্রোফাইলে দেখেছি। আমি ভাবলাম এমন দুলাভাই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু এই ঘটনার পর আমার মনে একটি অজানা শঙ্কা জাগতে শুরু করল। দুলাভাইজের এত যত্ন, এটাকে শুধুই একজন শালিকার প্রতি, নাকি এর পেছনে অন্য কিছু আছে? সেদিন রাতে আমি ভাবছিলাম, দুলাভাইয়ের এই আচরণ কি স্বাভাবিক? তিনি আমার সঙ্গে এত আন্তরিকভাবে কথা বলেন, এত যত্ন করেন, এটা কি শুধুই বড় ভাইয়ের মতো? আমার মনে একটি দ্বিধা জন্ম নিল। আমি ঠিক করলাম দুলাভাইয়ের সঙ্গে কথা বলার সময় একটু সতর্ক থাকব। কিন্তু তখনও আমি জানতাম না যে এই সহজ সম্পর্কটি আমার জীবন একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। বন্ধুরা, আমার জন্মদিনে সেই রাতের পর থেকে দুলাভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক আরও কাছের হয়ে গিয়েছিল। তিনি প্রায় মেসেঞ্জারে আমার খোঁজখবর নিতেন, পড়াশোনার কথা জিজ্ঞেস করতেন, এমনকি মাঝে মধ্যে আমার পছন্দের বই বা ছোটখাটো উপহার পাঠাতেন। আমার কাছে এটা ছিল একজন বড় ভাইয়ের মতো যত্ন। তবুও আমার মনে সেই দ্বিধা লেগেই ছিল, দুলাভাইয়ের এত মনোযোগ কি শুধুই শালিকার প্রতি, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি নিজেকে বোঝাতাম যে আমি হয়তো বেশি ভাবছি। দুলাভাই তো দিদিকে এত ভালোবাসেন, তার উদ্দেশ্য খারাপ হতে পারে না।
একদিন সকালে কলেজ থেকে ফিরে দেখি দুলাভাই আমাদের বাসায় এসেছেন। দিদি রান্নাঘরে ব্যস্ত ছিলেন আর দুলাভাই আমার সঙ্গে বসে গল্প করছিলেন। তিনি হঠাৎ বললেন, শালিকা, তুমি তো খুবই স্মার্ট, তুমি কখনো ভেবেছ ভবিষ্যতে কি হতে চাও? আমি হেসে বললাম, দুলাভাই, আমি এখনো ঠিক করে উঠিনি, তবে হয়তো একজন লেখক হতে চাই। তিনি মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন, তারপর বললেন, তুমি যা চাও তাই হতে পারবে, আমি তোমার জন্য সবসময় আছি। তার কথায় আমার মনে হলো দুলাভাই সত্যিই আমার ভালো চান। তবে তার কথার মধ্যে একটা অতিরিক্ত আন্তরিকতা ছিল যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল। কয়েকদিন পর একটি ঘটনা আমাকে আরও ভাবিয়ে তুলল। দুলাভাই মেসেঞ্জারে একটি মেসেজ পাঠালেন, শালিকা, তুমি সত্যিই খুব মিষ্টি, তোমার হাসি দেখলে মন ভালো হয়ে যায়। মেসেজটি পড়ে আমি একটু থমকে গেলাম। এটা কি শুধুই প্রশংসা নাকি এর মধ্যে অন্য কিছু আছে? আমি হালকা ভাবে রিপ্লাই করলাম, ধন্যবাদ দুলাভাই, তবে দিদির হাসি তোমাদের বাড়ির আলো। আমি কথাটা দিদির দিকে ঘুরিয়ে দিতে চাইলাম, কিন্তু দুলাভাই আবার লিখলেন, তোমার দিদিও মিষ্টি, তবে তুমি একটু অন্যরকম। এই কথাটা আমার মনে একটা অস্বস্তির অনুভূতি জাগাল। আমি আর কিছু না লিখে চ্যাট বন্ধ করে দিলাম। সেদিন রাতে আমি দিদির সঙ্গে একটু সময় কাটাচ্ছিলাম। দিদি হঠাৎ বললেন, গড়িতে দুলে ভাইয়ের সঙ্গে এত কথা বলিস কেন? ও তোকে কি কি মেসেজ করে? আমি অবাক হয়ে বললাম, আরে দিদি, দুলাভাই তো শুধু আমার খোঁজ খবর নেন, তুই তো জানিস উনি কতটা ভালো মানুষ। দিদি কিছু না বলে শুধু মুচকি হাসলেন, কিন্তু তার হাসির মধ্যে একটা অস্বস্তি ছিল যা আমি টের পেলাম। আমার মনে হলো দিদি হয়তো কিছু ভাবছেন। পরের দিন দুলাভাই আবার আমাদের বাসায় এলেন। আমি তাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শালিকা, তুমি কি আমার উপর রাগ করেছ? আমি তাড়াতাড়ি বললাম, না দুলাভাই, রাগ করব কেন, শুধু একটু পড়াশোনায় ব্যস্ত ছিলাম। তিনি হেসে বললেন, ঠিক আছে, তাহলে এই নাও তোমার জন্য একটা ছোট উপহার। আমি দেখলাম একটা সুন্দর নোটবুক আর কলম। আমি বললাম, দুলাভাই, আপনি আমাকে এত কিছু দেন কেন? দিদির জন্য কিছু নিয়ে আসুন। তিনি হাসলেন আর বললেন, তোমার দিদির জন্য তো আমি সব সময় নিয়ে আসি, তুমি আমার শালিকা, তোমার জন্য তো কিছু করতে হবে। এই ঘটনার পর আমার মনের দ্বিধা আরও বাড়তে লাগল। দুলাভাই যে যত্ন, এই উপহার, এটা কি সত্যি শুধুই শালিকার জন্য? আমি ঠিক করলাম দুলাভাইয়ের সঙ্গে একটু দূরত্ব রাখব, কিন্তু তার সঙ্গে কথা বলা যেন আমার অভ্যেস হয়ে গিয়েছিল। তার মেসেজের অপেক্ষায় থাকতাম, গল্প করতে ভালো লাগত। আমি নিজেকে বুঝাতাম এটা শুধুই একটা পারিবারিক সম্পর্ক, কিন্তু আমার অজান্তেই এই সম্পর্কটা পরিবারের অন্যদের চোখে ভিন্নভাবে দেখা শুরু হয়েছিল। একদিন বিজেলেই আমি রুমে বসে পড়ছিলাম। দিদি এসে বললেন, গড়ি, তুই দুলাভাইয়ের সঙ্গে এত কথা বলিস, এটা কি ঠিক? আমি অবাক হয়ে বললাম, দিদি, তুমি এসব কি বলছো? দুলাভাই তো আমাকে শালিকা হিসেবেই দেখেন। দিদির চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। তিনি বললেন, আমি শুধু বলছি একটু সাবধানে থাকিস। আমি বুঝলাম দিদি মনে কিছু একটা চলছে। আমি তখনই ঠিক করলাম দুলাভাইয়ের সঙ্গে কথা বলার ব্যাপারে আরও সতর্ক হতে হবে। কিন্তু আমার জানা ছিল না যে এই সতর্কতা আমার জন্য যথেষ্ট হবে না। সেদিন রাতে আমি ভাবছিলাম, আমি কি দুলাভাইকে ভুল বুঝছি? তিনি তো সবসময় আমার ভালোর জন্যই কথা বলেন, কিন্তু দিদির কথাগুলো আমার মনে একটা অস্থিরতা তৈরি করছিল। আমি ভাবলাম দিদির সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে, কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে গেল যা আমার জীবনের করিয়ে দিল। আমি জানতাম না যে আমাদের এই সাধারণ সম্পর্কটা পরিবারের সবার কাছে একটা সন্দেহের বিষয় হয়ে উঠেছে। বন্ধুরা, দিদির কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। তার চোখে সেই অস্বস্তিকর দৃষ্টি আর সাবধানে থাকিস কথাটা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম দুলাভাইয়ের সঙ্গে কথা বলার ব্যাপারে আমাকে আরও সতর্ক হতে হবে, কিন্তু এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন ছিল। দুলাভাইয়ের সঙ্গে কথা বলা আমার জন্য একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তার হাসি মুখ আর বন্ধুত্বপূর্ণ কথাবার্তা আমার কাছে সব সময় ভালো লাগত। তবুও আমি নিজেকে বোঝালাম, আমাকে দূরত্ব বজায় রাখতে হবে যাতে কেউ কিছু ভুল না বোঝে। একদিন সন্ধ্যায় আমি রুমে বসে বই পড়ছিলাম। হঠাৎ মেসেঞ্জারে দুলাভাইয়ের মেসেজ এলো, শালিকা, কি করছো? অনেকদিন তোমার সঙ্গে ভালো করে গল্প হয়নি। আমি দ্বিধায় পড়লাম, উত্তর দেব না শেষে একটা সংক্ষিপ্ত রিপ্লাই দিলাম, দুলাভাই, বই পড়ছি, আপনি কেমন আছেন? তিনি লিখলেন, আমি ভালো আছি, তবে তোমার কথা মনে হচ্ছিল। তুমি আমার প্রিয় শালিকা। এই প্রিয় শালিকা কথাটা আমার মনে আবার সেই দ্বিধা জাগাল। আমি শুধু একটা হাসির ইমোজি পাঠিয়ে চ্যাট বন্ধ করে দিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। পরের দিন দিদি আমাকে বললেন, গৌরী, আমার ফোনটা একটু দেখ, একটা মেসেজ খুঁজে পাচ্ছি না।
আমি দিদির ফোন হাতে নিয়ে দেখতে গিয়ে হঠাৎ একটা মেসেঞ্জারে নোটিফিকেশন দেখলাম। আমার নামের একটা মেসেজ। কৌতূহলের বসে ক্লিক করে ফেললাম। সেখানে দুলাভাইয়ের সঙ্গে আমার কিছু চ্যাট ছিল যা দিদি হয়তো দেখে ফেলেছেন। আমার বুকটা ধক করে উঠল। দিদি কি এগুলো দেখে আমাকে ভুল বুঝছেন? আমি তাড়াতাড়ি ফোনটা দিদির হাতে দিয়ে বললাম, দিদি আমি মেসেজটা খুঁজে পেলাম না, তুই নিজে দেখ। কিন্তু দিদির মুখের ভাব দেখে বুঝলাম তিনি কিছু ভেবে ফেলেছেন। সেদিন বিকেলে দুলাভাই আমাদের বাসায় এলেন। তাকে দেখে আমি একটু অস্বস্তি বোধ করলাম। দিদি তখন রান্নাঘরে ছিলেন। দুলাভাই আমার দেখে তাকিয়ে বললেন, শালিকা তুমি আজকাল আমার সঙ্গে কম কথা বলছো কেন? আমি কি কিছু ভুল করেছি? আমি তাড়াতাড়ি বললাম, না দুলাভাই এমন কিছু না, শুধু পড়াশোনায় ব্যস্ত। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা আলাদা ভাব ছিল। তিনি বললেন, ঠিক আছে, তবে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আমি বললাম, দুলাভাই আপনি এত সুরপ্রিসে কেন দেন? আমার লজ্জা লাগে। তিনি হেসে বললেন, শালিকার জন্য এটুকু তো করতেই হবে। সেই সন্ধে দিদি আমাকে আলাদা করে ডেকে বললেন, গৌরী তুই দুলাভাইয়ের সঙ্গে এত কথা বলিস, আমার ভালো লাগছে না, তুই কথা কম বল। আমি অবাক হয়ে বললাম, দিদি আমি তো দুলাভাইকে বড় ভাইয়ের মতো দেখি, তুমি কেন এসব ভাবছ? দিদি কিছুটা রাগত গলায় বললেন, বড় ভাইয়ের সঙ্গে কেউ এত চাট করে? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আমি চুপ করে গেলাম। আমার মনে হলো দিদি আমাকে পুরোপুরি ভুল বুঝছেন। আমি বললাম, দিদি তুমি ভুল বুঝছো, দুলাভাইয়ের সঙ্গে আমার কোনো অনুচিত সম্পর্ক নেই। কিন্তু দিদি আর কিছু না বলে চলে গেলেন। সেদিন রাতে আমি নিজের রুমে বসে ভাবছিলাম, এটা কিভাবে হলো? আমি তো দুলাভাইকে সব সময় শ্রদ্ধা করি, তাকে বড় ভাইয়ের মতো মনে করি, কিন্তু দিদির মনে এত সন্দেহ কেন জাগছে? আমি ঠিক করলাম দিদির সঙ্গে খোলাখুলি কথা বলবো, কিন্তু তার আগেই দুলাভাই আমাকে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠালেন, তালিকা তোমার দিদিকে আমার উপর রাগ করেছে, আমি তো শুধু তোমার ভালো চাই। আমি উত্তর দিলাম, দুলাভাই আপনি দিদির সঙ্গে কথা বলুন, আমি চাই না আমাদের জন্য আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। কিন্তু দুলাভাই লিখলেন, তুমি আমার জন্য খুব বিশেষ গৌরী। এই মেসেজটা পড়ে আমার মনের মধ্যে একটা অস্থিরতা জাগল। দুলাভাই কেন এমন কথা বলছেন? আমি কি তাকে ভুল বুঝেছি? আমি আর কোনো উত্তর দিলাম না। আমার মনে হলো দুলাভাইয়ের সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে। কিন্তু এটা করা আমার জন্য কঠিন ছিল। তার কথা, তার যত্ন আমার ভালো লাগতো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। সেই রাতে আমি দিদির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, দিদি তুমি দুলাভাইয়ের সঙ্গে আমার কথা নিয়ে ভুল বুঝছ, আমি তাকে শুধু বড় ভাইয়ের মতো দেখি। কিন্তু দিদি আমার কথা শুনলেন না। তিনি বললেন, গৌরী তুই যা বলছিস আমি তা বিশ্বাস করতে পারছি না। আমি নিজের চোখে সব দেখছি। আমি বুঝলাম দিদির মনে আমার প্রতি একটা গভীর সন্দেহ জন্ম নিয়েছে। আমার মনে হলো এই ভুল বোঝাবুঝি দূর করতেই হবে। কিন্তু কিভাবে? আমি জানতাম না যে এই ভুল বোঝাবুঝি আমার জীবনের একটা বড় পরীক্ষার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। বন্ধুরা দিদির সঙ্গে কথা বলার পর আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। তার কথাগুলো আমাকে বারবার আঘাত করছিল। আমি বুঝতে পারছিলাম দিদি আমাকে আর দুলাভাইকে ভুল বুঝছেন, কিন্তু আমি জানতাম আমার উদ্দেশ্য কখনো খারাপ ছিল না। আমি দুলাভাইকে সবসময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তবু আমি ঠিক করলাম এই ভুল বোঝাবুঝি দূর করতে হবে। আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলা একদম কমিয়ে দেব। কিন্তু এটা করা আমার জন্য সত্যি কঠিন ছিল। তার সঙ্গে কথা বলা আমার জীবনের একটা অভ্যেস হয়ে গিয়েছিল। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল যা আমাকে আরও অস্বস্তিতে ফেলল। দুলাভাই একদিন সকালে আমাদের বাসায় এলেন। দিদি তখন বাজারে গিয়েছিলেন। আমি রান্নাঘরে কিছু করছিলাম। আর দুলাভাই এসে বললেন, শালিকা তুমি আজকাল আমাকে এড়িয়ে চলছ কেন? আমি কি কিছু ভুল করেছি? আমি ইতস্তত করে বললাম, না দুলাভাই এমন কিছু না, শুধু একটু ব্যস্ত থাকি। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা অস্বাভাবিক ভাব ছিল। তিনি বললেন, তোমার দিদি কি আমার উপর রাগ করেছে? আমি তো শুধু তোমার ভালো চাই গৌরী। আমি বললাম, দুলাভাই আপনি দিদির সঙ্গে কথা বলুন না, আমি চাই না আমাদের জন্য আপনাদের মধ্যে কোনো সমস্যা হোক। একদিন দুপুরে দিদি বাজার থেকে ফিরলেন। আমি লক্ষ্য করলাম তিনি দুলাভাইয়ের সঙ্গে খুব কম কথা বলছেন। তার মুখে একটা গম্ভীর ভাব। আমি বুঝলাম দিদি দুলাভাইয়ের উপরও রাগ করছেন। আমি দিদিকে আলাদা করে ডেকে বললাম, দিদি তুমি কেন দুলাভাইয়ের সঙ্গে এমন করছো? উনি তো আমাকে শুধু শালিকা হিসেবে দেখেন। দিদি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, গৌরী তুই বুঝিস না, দুলাভাইয়ের সঙ্গে তোরা তো কথা বলা ঠিক না। তুই আমার সংসারের সমস্যা তৈরি করতে চাস। আমি হতবাক হয়ে বললাম, দিদি তুমি এসব কি বলছো? আমি কখনো এমন কিছু করিনি। সেদিন রাতে আমি রুমে বসে কাঁদছিলাম।
দিদির কথাগুলো আমার মনে গভীরভাবে আঘাত করেছিল। আমি ভাবছিলাম কিভাবে দিদিকে বোঝাব যে আমার আর দুলাভাইয়ের মধ্যে কোনো অনুচিত সম্পর্ক নেই। আমি ঠিক করলাম দুলাভাইয়ের সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেব। পরের দিন দুলাভাই আবার মেসেঞ্জারে মেসেজ পাঠালেন, শালিকা, তুমি আমার উপর রাগ করেছ। আমি তো শুধু তোমার জন্য চিন্তা করি। আমি মেসেজটা দেখে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর লিখলাম, দুলাভাই দয়া করে আমাকে আর মেসেজ করবেন না। দিদি আমাকে ভুল বুঝছেন। তিনি উত্তর দিলেন, আমি তোমার দিদিকে সব বোঝাবো, তুমি চিন্তা করো না। কিন্তু দিদির সঙ্গে দুলাভাইয়ের সম্পর্ক যেন আরও খারাপ হতে লাগল। একদিন আমি শুনলাম দিদি দুলাভাইকে বলছেন, তুমি গৌরীর সঙ্গে এত কথা বলো কেন, ও তোমার শালিকা তোমার ছোট বোনের মতো। দুলাভাই শান্ত গলায় বললেন, দিদিশা তুমি ভুল বুঝছ। আমি গৌরীকে শুধু শালিকা হিসেবেই দেখি। আমি চাই না ওর জীবনে কোনো ভুল হোক। কিন্তু দিদি তার কথা শুনলেন না। তিনি বললেন, তুমি আর গৌরীর সঙ্গে কথা বলবে না। আমি এটা সহ্য করব না। এই কথোপকথন শুনে আমি মনে মনে ভীষণ কষ্ট পেলাম। আমার জন্য দিদির সংসারের সমস্যা হচ্ছে এটা আমি মেনে নিতে পারছিলাম না। সেদিন রাতে আমি দিদির কাছে গিয়ে বললাম, দিদি আমি দুলাভাইয়ের সঙ্গে আর কথা বলবো না। তুমি দয়া করে রাগ করো না। আমি চাই তোদের সংসার সব সময় ভালো থাকুক। দিদি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, গৌরী আমি জানি তুই খারাপ মেয়ে না, কিন্তু তোর দুলাভাইয়ের আচরণ আমার ভালো লাগছে না। আমি বললাম, দিদি আমি দুলাভাইকে বলেছি মেসেজ না করতে, তুমি ওর সঙ্গে ঝগড়া করো না। কিন্তু দিদির চোখে সে সন্দেহের দৃষ্টি তখনও ছিল। আমি বুঝলাম, আমার কথায় দিদির মন পুরোপুরি পরিবর্তন হয়নি। পরের দিন কলেজ থেকে ফিরে দেখি মা আর দিদি কি নিয়ে যেন আলোচনা করছেন। কাছে গিয়ে শুনলাম দিদিমাকে বলছেন, মা আমি আর পারছি না। গৌরী আর বিপ্লবের এই কথাবার্তা আমার সহ্য হচ্ছে না। মা শান্ত গলায় বললেন, বিদিশা তুই শান্ত হও। গৌরী কিছু ভুল করেনি, আর বিপ্লবও তো ওকে শালিকা হিসেবে দেখে। কিন্তু দিদি বললেন, মা তুমি বুঝছো না। আমি নিজের চোখে সব দেখেছি। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, দিদি তুমি আমাকে ভুল বুঝছো। আমি কখনো তোর সংসারের সমস্যা করতে চাইনি। দিদি কিছু না বলে চলে গেলেন। সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কি। আমি দুলাভাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমার জন্য দিদির সংসারে এত সমস্যা হচ্ছে, এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি ঠিক করলাম এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু আমার জানা ছিল না যে আমাদের পরিবার এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই একটা পরিকল্পনা করে ফেলেছে, যা আমার জীবনের একটা বড় মোড় ঘুরিয়ে দেবে। বন্ধুরা, দিদির সঙ্গে কথোপকথনের পর আমার মনের মধ্যে একটা ভারী বোঝা নেমে এসেছিল। আমি বুঝতে পারছিলাম আমার আর দুলাভাইয়ের মধ্যে সাধারণ কথাবার্তা এখন পরিবারের কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক করলাম এই ভুল বোঝাবুঝি দূর করতেই হবে। আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি যেন আমার এই দূরত্ব বুঝতে পারছিলেন। তিনি মাঝে মধ্যে মেসেজ পাঠাতেন, কিন্তু আমি উত্তর দেওয়া এড়িয়ে যেতাম। তবু আমার মনে একটা অস্বস্তি কাজ করছিল। একদিন সকালে কলেজ থেকে ফিরে দেখি বাসায় একটা অদ্ভুত নীরবতা। মা আর দিদি কি যেন নিয়ে ফিসফাস করে কথা বলছিলেন। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, তোমরা এমন গম্ভীর কেন? মা ইতস্তত করে বললেন, কিছু না গৌরী, তুই রুম এ যা। কিন্তু দিদির মুখের ভাব দেখে আমি বুঝলাম কিছু একটা চলছে। আমি রুমে গিয়ে ভাবতে লাগলাম এই সন্দেহের জাল থেকে বেরিয়ে আসার উপায় কি। আমি দিদির সংসারে কোনো সমস্যা চাইনি, তবু আমার জন্যই এত কিছু হচ্ছে। সেদিন বিকেলে দিদি বললেন, গৌরী আজ আমরা সবাই একটা আত্মীয়ের বাড়িতে যাচ্ছি, তুই বাসায় থাকবি কারণ তোর কলেজের কিছু কাজ আছে, তাই না? আমি অবাক হলাম। আমার তো এমন কোনো জরুরি কাজ ছিল না। তবু আমি বললাম, ঠিক আছে দিদি তোমরা যাও, আমি বাসায় থাক। দিদি আর কিছু না বলে চলে গেলেন। আমার মনে একটা অস্বস্তি জাগল, কেন দিদি আমাকে একা রেখে যাচ্ছেন। আমি জানতাম না যে এটা একটা পরিকল্পনার অংশ ছিল। সন্ধ্যায় দুলাভাই আমাদের বাসায় এলেন। আমি তাকে দেখে অবাক হলাম। আমি বললাম, দুলাভাই আপনি এখানে? দিদি তো আত্মীয়ের বাড়িতে গেছে। তিনি হেসে বললেন, হ্যাঁ শালিকা আমি জানি, আমি শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। আমার মনে একটা শঙ্কা জাগল। আমি বললাম, দুলাভাই এখন সবাই বাসায় নেই, আপনি বরং পরে আসুন। কিন্তু তিনি বললেন, গৌরী আমার কথাটা শোনো, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি পিছিয়ে গিয়ে বললাম, দুলাভাই দয়া করে এখন না। আমি চাই না কেউ আমাদের ভুল বুঝুক। দুলাভাই আমার কথা শুনে চুপ করে গেলেন। তারপর বললেন, গৌরী আমি জানি
তুমি আর তোমার দিদি আমাকে ভুল বুঝছো, কিন্তু আমি তোমাকে শুধু ছোট বোনের মতোই দেখি। আমি চাই না তুমি কখনো ভুল পথে যাও। আমি বললাম, দোলা ভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু দিদি আমাদের কথাবার্তা ভুল বুঝছেন। আমি চাই না আপনাদের সংসারে আমার জন্য সমস্যা হোক। তিনি শান্ত গলায় বললেন, আমি তোমার দিদিকে সব বোঝাবো। তুমি আমার উপর ভরসা রাখো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। দুলাভাই আমার রুমে বসে গল্প শুরু করলেন। তিনি বললেন, গৌরী, তুমি জানো আমারও একটা ছোট বোন ছিল, সে অনেক আগে একটা দুর্ঘটনায় চলে গেছে, তুমি আমাকে তার কথা মনে করিয়ে দাও। আমি তোমার জন্য সবসময় চিন্তা করি যেন তুমি কখনো ভুল পথে না যাও। আমি তার কথা শুনে একটু নরম হলাম। আমি বললাম, দুলাভাই, আমি বুঝতে পারছি, কিন্তু দিদি এসব বুঝছেন না। আমরা যদি এত কথা বলি তাহলে সবাই আমাদের ভুল বুঝবে। তিনি বললেন, তুমি ঠিক বলেছ, আমি তোমার দিদির সঙ্গে কথা বলবো। ঠিক তখনই বাসার দরজায় একটা শব্দ হলো। আমি আর দুলাভাই চমকে উঠলাম। দিদি আর মা বাসায় ফিরে এসেছেন। দিদির মুখে একটা অদ্ভুত ভাব। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, গৌরী, তুই আর দুলাভাই এখানে কি করছিলি? আমি তাড়াতাড়ি বললাম, দিদি, আমরা শুধু কথা বলছিলাম। দুলাভাই আমাকে তার বোনের কথা বলছিলেন। কিন্তু দিদির চোখের সন্দেহ আরও গাঢ় হলো। তিনি বললেন, তোরা দুজন একা বাসায় কথা বলছিলি, আর আমি এটা বিশ্বাস করব? আমি কিছু বলার আগেই দুলাভাই বললেন, বিদিশা, তুমি ভুল বুঝছ। আমি গৌরীকে শুধু শালিকা হিসেবেই দেখি। দিদি কোনো কথা না বলে রুমে চলে গেলেন। আমি মার দিকে তাকালাম। মা শান্ত গলায় বললেন, গৌরী, তুই একটু সাবধানে থাক, তোর দিদির মন খুব খারাপ। আমি বুঝলাম আমাদের পরিবারে একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি জানতাম না যে দিদি আমার রুমে একটা লুকানো ক্যামেরা বসিয়ে রেখেছেন, যা আমাদের সব কথাবার্তা রেকর্ড করছিল। আমার মনে হলো এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমাকে আরও কিছু করতে হবে। কিন্তু আমি জানতাম না যে পরবর্তী ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, দিদি তীক্ষ্ণ দৃষ্টি আর রাগত কথাগুলো আমার মনে গভীরভাবে আঘাত করেছিল। আমি বুঝতে পারছিলাম আমাদের পরিবারে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। আমি আর দুলাভাইয়ের মধ্যে যে সহজ সম্পর্ক ছিল তা এখন সবার কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে মনে ঠিক করলাম, এই ভুল বোঝাবুঝি দূর করতেই হবে। কিন্তু আমি জানতাম না যে দিদি আর পরিবারের অন্যরা ইতিমধ্যেই আমাদের পরীক্ষা করার জন্য একটা পরিকল্পনা করে ফেলেছে। সেদিন রাতে আমি রুমে বসে ভাবছিলাম কিভাবে দিদিকে বোঝাব যে আমার আর দুলাভাইয়ের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য নেই। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। দুলাভাই লিখেছেন, শালিকা, আমি জানি তুমি আর তোমার দিদি আমাকে ভুল বুঝছো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কাল বিকেলে আমি বাসায় আসব। আমি উত্তর দিলাম, দুলাভাই, দয়া করে এখন না, আমি চাই না দিদির সঙ্গে আপনার আর কোনো সমস্যা হোক। কিন্তু তিনি লিখলেন, গৌরী, আমাকে একটা সুযোগ দাও। আমি সব পরিষ্কার করতে চাই। আমি আর কিছু না লিখে ফোন রেখে দিলাম। আমার মনে একটা ভয় কাজ করছিল। পরের দিন বিকেলে দুলাভাই আমাদের বাসায় এলেন। আমি দেখলাম বাসায় আর কেউ নেই। মা আর দিদি কোথায় যেন বেরিয়েছেন। আমি অস্বস্তি নিয়ে বললাম, দুলাভাই, আপনি এখন কেন এসেছেন? দিদি তো বাসায় নেই। তিনি শান্ত গলায় বললেন, গৌরী, আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমি চাই না তোমরা আমাকে ভুল বুঝো। আমি বললাম, দুলাভাই, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আমাদের কথাবার্তার জন্য দিদির মনের সন্দেহ জন্মেছে। আমি চাই না তার সংসারের সমস্যা হোক। দুলাভাই চুপ করে আমার দিকে তাকালেন। তখনই তিনি হঠাৎ বললেন, গৌরী, তোমাদের বাসায় কি কোনো পবিত্র ধর্মগ্রন্থ আছে? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। দুলাভাই, আছে কেন? তিনি বললেন, সেটা আমার সামনে আনো। আমি দ্বিধা নিয়ে পূজার ঘর থেকে একটা পবিত্র গ্রন্থ এনে তার হাতে দিলাম। দুলাভাই সেটা হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে বললেন, দেখো গৌরী, আমি পবিত্র গ্রন্থের নামে বলছি, তোমার প্রতি আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তুমি আমার শালিকা, আমার বউয়ের ছোট বোন। আমি তোমাকে সবসময় আমার ছোট বোনের মতোই দেখেছি। আমি তোমার সঙ্গে এত কথা বলতাম কারণ আমি তোমার ভালো চাই। আমি চাই না তুমি কোনো ভুল ছেলের পাল্লায় পড়ে জীবন নষ্ট করো। আমি তার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। দুলাভাইয়ের চোখে একটা আন্তরিকতা ছিল যা আমার মনে গভীরভাবে দাগ কাটল। আমি বললাম, দুলাভাই, আমি আপনাকে সবসময় শ্রদ্ধা করি, কিন্তু দিদি আর পরিবার আমাদের ভুল বুঝছে। আমি কি করব? তিনি বললেন, গৌরী, সত্য কখনো লুকিয়ে থাকে না। আমি তোমার দিদিকে সব বোঝাবো। তুমি আমার উপর ভরসা রাখো। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই বাসার দরজা খোলার শব্দ হলো। দিদিমা আর পরিবারের কয়েকজন বাসায় ঢুকলেন। দিদির হাতে একটা ফোন, আর তার মুখে একটা অদ্ভুত ভাব। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, গৌরী, তুই আর দুলাভাই এখানে কি করছিলি? আমি তাড়াতাড়ি বললাম, দিদি, আমরা শুধু কথা বলছিলাম।
দুলাভাই আমাকে তার উদ্দেশ্য বোঝাচ্ছিলেন। দিদি কিছু না বলে ফোনটা হাতে নিয়ে কি যেন দেখতে লাগলেন। আমি পরে জানতে পারলাম দিদি আমার রুমে একটা লুকানো ক্যামেরা বসিয়ে রেখেছে, যা আমাদের সব কথাবার্তা রেকর্ড করেছে। দিদি আর মা ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করলেন। আমি আর দুলাভাই চুপচাপ দাঁড়িয়েছিলাম। ফুটেজে দুলাভাইয়ের পবিত্র গ্রন্থ হাতে নিয়ে কথা বলার দৃশ্য দেখে দিদির চোখে পানি চলে এল। তিনি বললেন, বিপ্লব, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম তুমি আর তিনি কথা শেষ করতে পারলেন না। দুলাভাই শান্ত গলায় বললেন, বিদিশা, আমি তোমাকে কখনো আঘাত করতে চাইনি। গৌরী আমার ছোট বোনের মতো, আমি শুধু ওর ভালো চেয়েছি। আমি দিদির দিকে তাকিয়ে বললাম, দিদি, আমি তোকে বলেছিলাম আমি দুলাভাইকে বড় ভাইয়ের মতোই দেখি। সেদিন রাতে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। দিদি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, গৌরী, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, দিদি, আমি কখনোই তো সংসারের সমস্যা করতে চাইনি। মা আমাদের দুজনকে জড়িয়ে ধরে বললেন, আমরা সবাই ভুল বুঝেছিলাম, কিন্তু সত্য সবসময় জয়ী হয় বন্ধুরা। গল্পের শেষে আমি তোমাদেরকে একটি কথাই বলব, যে ভুল বোঝাবুঝি যত বড়ই হোক, সত্য আর ভালোবাসা সবসময় জয়ী হয়। আমাদের পরিবার আবার এক হলো, আর দুলাভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।